কালো জাদু বা কুফুরির কথা আমরা অনেকে শুনেছি। শয়তানের উপাসনা, কালো জাদু বা কুফুরি করে শয়তানের কাছ থেকে কিছু পাওয়া মানেই নিজের জীবনটাকে শয়তানের কাছে বন্ধক রাখা। ক্ষণিকের জন্য আপনি সাফল্য পেলেও ভবিষ্যতে জীবন দিয়ে এটার পাওনা মেটাতে হবে শয়তানের কাছে। ভয়ঙ্কর এক কালো জাদু আর শয়তানের উপাসনা করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত আজকের মুভিটি। চলুন দেখে আসা যাক কালো জাদু করে মানুষ কি কি পেতে পারে আর তার বিনিময়ে কি হারাতে হয়। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতে আমরা নিতুকে দেখি পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে রেডিওতে গান শুনতে শুনতে একটা অটো করে খুব হাসি মুখে নিতু রওনা দিয়েছে তার ক্লায়েন্টের বাসার দিকে। নিতু একজন বেবি সিটার, মানে বাবা মার অনুপস্থিতিতে ছোট বাচ্চাদের দেখাশোনা করার জব করে। আজ নিতু রাতে ডিউটি। খানিক পরে সে পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায় আর অটোওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করলো। কেমন যেন থমথমে একটা পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যাবেলায় কাকের ডাক আর কিচির মিচির একটা শব্দে আন্দোলিত হচ্ছে চারপাশ। নিতু তার লিখে রাখা ঠিকানার সাথে মিলিয়ে দেখছে সব ঠিক আছে কিনা। ভয়ে ভয়ে গেটটা খুলে মেইন দরজার দিকে গেল। কি করবে বুঝতে পারছে না। কলিং বেল না করার আগেই দরজা খুলে গেল আর কালো শাড়ি পরা একটা মহিলা বলে উঠল, আপনি কি নিতু? নিতু বেশ ভয় পেয়ে চমকে উঠল আর উত্তর দিল, জি আমি নিতু। এরপর ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। নিতু খুব সাধারণ মেয়ে, গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনা করার জন্য, যেখানে তার নিজের পড়াশোনার খরচ নিজেকে ইনকাম করে চালাতে হয়, সে সাথে ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হয়। নিতুর বাবা মারা গিয়েছে অনেক আগেই। এরপর নিতুর মা অন্য একজনকে বিয়ে করে গ্রামেই থাকে, যেখানে প্রতিটা দিন নিজের মাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। নিতু আজ এসেছে বসের কাছে স্যালারি বাড়ানোর ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু বস বরাবরের মতোই হাজারটা কথা শুনিয়ে দিলেন নিতুকে। উল্টো আরো বলে দিল, যদি না পোষায় তাহলে কাজ ছেড়ে চলে যেতে পারো। এর মধ্যে একটা বাচ্চার কান্নার শব্দ পেয়ে নিতু ফ্লোরে চলে আসলো। স্কুলের সব বাচ্চাগুলোই নিতুকে খুব ভালোবাসে। মনের মধ্যে সরলতা আর ভালো কিছু করার ইচ্ছা থাকলে হয়তো সাকসেস আসতে একটু দেরি হবে, কিন্তু একদিন সাকসেস আসবেই। হাসি মুখে নিতু সবসময় সেই চেষ্টা করে যাচ্ছে, মনের মধ্যে শত দুঃখ লুকিয়ে রেখে। এরপর নিতু বাস থেকে নামে। অফিস থেকে প্রতিদিনই নিতু এখানে নামে আর ভাড়া বাঁচানোর জন্যই এই নির্জন জায়গায় গিয়ে হোস্টেলের দিকে হেঁটে হেঁটে যায়। চারপাশে কেউ নেই, ঘন অন্ধকার। কেমন জানি একটা ঘর ঘর ভয়ঙ্কর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায় নিতু। নিতুর মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, কিন্তু আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না। পায়ের শব্দ পেয়ে নিতু হঠাৎ পেছনে তাকালে একটা কুকুরকে দেখতে পায়, যার নাম টুকুন। নিতুর ভয় কেটে যায়। আর এই কুকুরের সাথে নিতুর প্রায় প্রতিদিনই দেখা হয়, কেননা প্রতি রাতে নিতু ভালোবেসে কুকুরের জন্য খাবার নিয়ে আসতো। এরপর পাশে থাকা বেঞ্চে বসে কুকুরকে খাইয়ে দেয়। এর মধ্যে নিতুর ফোনে তার মায়ের কল আসে। ফোন রিসিভ করলে শুধুমাত্র তার মায়ের কান্নাই শুনতে পায়। হঠাৎ লাইনটা কেটে গেলে নিতু আবার ঘর ঘর নিঃশ্বাসের শব্দ পেতে থাকে আর দেরি না করে ওখান থেকে ডিরেক্ট হোস্টেলে চলে যায়। নিতু সকালে ঘুম থেকে উঠে রান্না করে আবার অফিসে চলে আসে। এর মধ্যে নিতুর মা আবার কল দেয় আর বলে, কাল রাতে তোর বাবার ভয়ে ফোন কেটে দিয়েছিলাম। নিতু বলে, আমি আগেই বুঝতে পেরেছি শয়তানটা তোমাকে কাল রাতে মেরেছে, তাই না? এরপর ঋতুর মা বলে, আমাকে কিছু টাকা দিতে পারবি মা? তোর বাবার জন্য মদ কিনবো। উনি প্রতি রাতে মদ খেলেই শান্ত থাকে। কিন্তু অনেক রাগ করে মায়ের এই কথা শুনে। আর এর মধ্যেই অফিসের বস ফোনে কথা বলে দেখে ফেলায় নিতু ফোন কেটে দিয়ে অফিসে চলে যায়। ফ্লোরে এসে প্রতিদিনের মতোই বাচ্চাদের যত্ন নেওয়া শুরু করে দেয়, সবাইকে খাওয়ানো থেকে শুরু করে বাচ্চাদের সাথে খেলা করা। আর এভাবে প্রতিটা দিন কেটে যায় নিতুর। কাজ শেষে বাস থেকে নেমে আবারও নির্জন রাস্তা দিয়ে হোটেলের পথে রওনা দেয়। আজকে আরো বেশি ভয় পেতে থাকে নিতু, সাথে ঘর ঘর নিঃশ্বাসের শব্দ। কেউ যেন নিতুকে ফলো করছে আর কারো উপস্থিতি সে বুঝতে পারে। আশেপাশে কুকুরটাকেও দেখতে পেল না নিতু। ভয় পেয়ে কানে হেডফোন লাগিয়ে দেয়। কি আজব ব্যাপার, রেডিওতে তখন ভূত এফএম চলছিল। আর ভয় পেয়ে হেডফোন খুলে ফেলে নিতু আর দ্রুত পায়ে হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলটা ছিল অনেক পুরনো আর দেখতে ভুতুরে টাইপের। হোস্টেলের সামনে আসতেই লাইটগুলো কেমন যেন অন অফ করছিল। কিন্তু পাশেই পায়ের শব্দ পেয়ে এগোতে থাকে আর একটা কালো কুচকুচে বিড়ালকে দেখে চমকে ওঠে। ফিরে তাকাতেই হোস্টেলের গার্ড কর্কশ গলায় হাসতে হাসতে সামনে চলে আসে।
হঠাৎ গার্ডকে দেখে নিতু অনেক ভয় পায়। তখন গার্ড বলে, আপা, এই শহরে যে আপনার এত বড় লোক আত্মীয় আছে কখনো বলেন নাই তো। নিতু বলে, এই শহরে কেন, কোনো শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর তার উপর বড় লোক। গার্ড তখন বলে, ও বুঝতে পেরেছি, হয়তো একতলার নিতু ম্যাডামের আত্মীয়। কয়েকদিন আগে একটা কালো গাড়ি করে আসছিল খোঁজ নেওয়ার জন্য। এই কথা শুনে নিতু হোস্টেলের মধ্যে ঢুকে যায়, আর গার্ড নিতুকে দেখে কর্কশভাবে খিলখিল করে হাসতে থাকে। পরের দিন স্কুলে একটা বাচ্চার বার্থডে সেলিব্রেট করছিল সবাই। বাচ্চারা খুশি হয়ে সবাই মিলে নিতুকে কেক খাইয়ে দিচ্ছিল। এটা দেখে বস অনেক রেগে যায়, আর নিতুকে সাইডে রেখে বলে, কি জাদু করেছো তুমি বাচ্চাদের? আমাকে কেক না খাইয়ে তোমাকে খাওয়াচ্ছে কেন? নিতু এখানে কি উত্তর দিবে সেটাই ভেবে পাচ্ছিল না। নিতু আবার স্যালারি বাড়ানোর কথা বললে বস অনেক আজেবাজে কথা শুনিয়ে দেয় নিতুকে। এতে নিতু অনেক কষ্ট পায়। এরপর প্রতিদিনের মতো আজকে ওই নির্জন পথ দিয়ে হোস্টেলের দিকে রওনা দেয় নিতু। বারবার বাড়ির কথা মনে পড়ছিল তার। এই মাসে এখনো টাকা পাঠাতে পারেনি, মন খারাপ করে কাঁদতে থাকে নিতু। এর মধ্যে একটা ইটের সাথে হোঁচট খেয়ে নিতুর জুতোটা ছিঁড়ে যায়। মনে মনে বিলাপ করতে থাকে নিতু, আর বলে, আমি আর পারছি না মা। হোস্টেলের খরচ, পড়াশোনা, বাড়িতে টাকা পাঠানো, নিজের শরীরের রক্ত বিক্রি করে কত মাসে বাড়িতে টাকা পাঠিয়েছি, আর কি করতে পারি আমি? নিতু এবার ভয় পেতে থাকে। কানের পাশে কেমন জানি কিচিরমিচির একটা শব্দ শুনতে পাচ্ছে, আর সাথে ঘর ঘর নিঃশ্বাসের শব্দ। নিতু এখনো ফিল করছে যে কেউ মনে হয় তার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে থাকলে কাউকে দেখতে পায় না। এর মধ্যে গাছের আড়াল থেকে অক্সিজেন মাস্ক পরা একটা লোক বেরিয়ে আসে। লোকটি বলে, সবই নিয়তি। নিতু প্রচন্ড ভয় পায় আর বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। লোকটা গাছের আড়াল থেকে বের হয়ে আসে আর বলে, আপনার স্যান্ডেল ছিঁড়ে যাওয়া আর আমার এই অক্সিজেন সিলিন্ডার বই বেড়ানো সবই নিয়তি। লোকটা নিতুর পাশে বসে আর বলে, কান্না কখন থামাতে, কেঁদে মনটা হালকা করে ফেলুন। এই বলে লোকটা নিতুর সাথে পরিচিত হয়। লোকটি তার পরিচয় দিয়ে বলে, আমি অ্যাঞ্জো। এবার নিতুর ভয় কেটে যায়। অ্যান্ড্রু বলে, আপনার হাসিটা অনেক সুন্দর, শুধু সুন্দর নয়, শতাব্দীর সেরা হাসি। এমন ভাবে আরো অনেক কথা বলে নিতুর সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। এরপর নিতু হোস্টেলে এসে পড়তে বসে, আর নিতুর রান্না খাবারটা রুমমেট নির্লজ্জের মতো খেয়ে ফেলে। এর মধ্যে এক রুমমেট বলে, চলো আজ আমরা সবাই মিলে ভূতের মুভি দেখবো। পাশ থেকে অন্যজন বলে, নিতু যে পরিমাণ ভীতু সে দেখবে ভূতের মুভি। নিতু বলে, আমি মোটেও ভীতু না। তখন রুমমেট বলে, ঠিক আছে, আমরা যখন মুভি দেখবো ততক্ষণ তুমি লাইট বন্ধ করে এই রুমে একা থাকবে, আর ঘুমাতেও পারবে না। নিতু একটু ভয় পাওয়া দিয়ে রুমমেট আরো বলে, জানো কিছুদিন আগে আমাদের হোস্টেলের একটা মেয়ে সুইসাইড করেছে। সবাই বলছে ভূত নাকি ওর ঘাড় মুটকে দিয়েছিল। এই বলে মেয়েটা লাইট আর দরজা বন্ধ করে নিতুকে একা রেখে চলে যায়। নিতু এবার সত্যি ভয় পেতে থাকে। তাড়াহুড়ো করে টেবিল ল্যাম্পটা জ্বালায়, কিন্তু একটু পর আচমকা বন্ধ হয়ে গেলে নিতু বেডের উপর চলে আসে। কটর মটর একটা আওয়াজ পেতে থাকে নিতু। চোখ মেলে দেখে ওই কুচকুচে কালো বিড়ালটা টেবিলের উপর বসে থেকে নিতুর দিকেই তাকিয়ে আছে। পরের দিনও কাজ থেকে ফেরার পথে এন্ডুর সাথে দেখা হয় নিতুর। এন্ডু বলে, আপনি যে নির্জন পথে একা একা হেঁটে যান, আপনার ভয় করে না? নিতু বলে, আমার আর কোনো উপায় নেই, হোস্টেলে যাওয়ার জন্য এটা একমাত্র শর্টকাট রাস্তা। 20 টাকার গাড়ি ভাড়া বেঁচে যায় এই পথ দিয়ে গেলে। আমাকে পাহারা দেওয়ার জন্য অবশ্য একটা কুকুর ছিল, কিন্তু কয়েকদিন হলো আমি সে কুকুরটাকে দেখতে পাচ্ছি না এখানে। এইভাবে নিয়মিত এন্ডুর সাথে দেখা হওয়াতে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। নিতু একবার বলেই ফেলেছে, আমি অনেক চাপা স্বভাবের একটা মেয়ে, আর আমার কোনো বন্ধু নেই এখানে। কিন্তু আপনার সাথে এত অল্প সময় মিশে গেলাম কিভাবে বুঝতে পারছি না। তখন অ্যান্ড্রু বলে, এটার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমরা দুজনেই অভাবে আছি, আমি অক্সিজেনের আর আপনি টাকা পয়সার। আপনি চাইলে আমি আপনাকে দুইভাবে সহযোগিতা করতে পারি। প্রথমটা হলো, আমি আপনাকে কিছু টাকা ধার দিলাম, আপনি সেই টাকা দিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করলেন, আর আপনার মাকেও শহরে নিয়ে আসেন। পরে নয় ধীরে ধীরে আপনি আমার টাকা শোধ করে দেবেন, কোনো সমস্যা নেই। টাকা ধার দেওয়ার কথা শুনে নিতু অনেক রেগে যায় আর বলে, আপনি আমাকে অনেক সস্তা মেয়ে ভেবেছেন, তাই না? তখন এন্ডু বলে, এমন কিছু না নিতু, এই অপশন ভালো না লাগলে আমি আপনাকে একটা বিজনেস আইডিয়া দিতে পারি। আপনি অনলাইনে বিজনেস করতে পারেন। আপনি যদি বেবি সিটিং বা চাইল্ড কেয়ারে দক্ষ হন, সেক্ষেত্রে অনলাইনে একটা পেজ খুলতে পারেন, আর বাসায় গিয়ে বেবি কেয়ার সার্ভিস দিতে পারেন। এই কাজের চাহিদা অনেক, আর টাকা খুবই ভালো, খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন।
নিতুর এই আইডিয়াটা ভালো লাগে আর রাজি হয়ে যায়। পরের দিন নিতু তার এক বন্ধুর সহযোগিতায় কেয়ার গিভার নামে ফেসবুক পেজ খুলে নেয়। অবাক করার বিষয় হলো তার 3 দিন পরে নিতু একটা কাজের কল পায়। এতে নিতু অনেক হ্যাপি হয়ে যায়। প্রথম কাজ সম্পূর্ণ করার পর নিতু অনেক খুশি মনে এন্ডুর সাথে প্রতিদিনের মতোই দেখা করে আর কৃতজ্ঞতা স্বীকার করে। পরের দিন নিতু এন্ডুর সামনে আসে আর কান্না করে বলে, আমার মা হসপিটালে ভর্তি। গত রাতে একটা কালো বিড়ালের মতো কিছু একটা দেখে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আমিও মাঝে মাঝে এমন একটা কালো বিড়াল দেখতে পাই। মায়ের সাথে এমন হলো কেন বুঝতে পারলাম না। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এন্ডু পরে রাতে নিতুকে বলে, আপনি খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লায়েন্টের কল পাবেন। তাদের একজন বেবি সিটার দরকার। তারা অনেক বড়লোক ফ্যামিলি। আপনি যত ইচ্ছা টাকা চাইতে পারেন তাদের কাছ থেকে। এই বলে এন্ডু নিতুকে একটা নতুন জামা গিফট করে আর বলে, ওনার অনেক বড় ফ্যামিলি, তো আপনি চাইলে এই ড্রেসটা পরে যেতে পারেন। নিতু অনেক খুশি হয়ে বলে, আপনার সাথে আমার আরো আগে কেন দেখা হয়নি। তখন এন্ডু বলে, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। ডিউটি টাইম ছিল রাতের। সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। প্রথম দিনে আমরা যে নিতুকে দেখেছিলাম অটো করে একটা ক্লায়েন্টের বাসায় যাচ্ছে, এটি ইন্ডোর সাজেস্ট করা ওই বাসাটাই ছিল। এবার বর্তমানে ফেরা যাক। দরজা খুলে দেওয়া ওই মহিলা নিতুর আইডি কার্ড দেখে বাড়ির ভেতরে নিয়ে আসে আর বলে, আমার ছেলেকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে ছিল, কিন্তু তার মা হঠাৎ অসুস্থ হওয়ায় সে গ্রামের বাড়ি গেছে। আর তার বিপরীতে আজ তোমাকে হায়ার করা হয়েছে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য। নিতু বাড়ির ভেতরে চারপাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। কেমন যেন অন্ধকার আর অদ্ভুত বাড়ির ভেতরটা। এক পর্যায়ে নিতু মহিলাটিকে বলে, এত বড় বাড়ি আপনি একাই থাকেন? মহিলা বলে, আমি একা কই, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, কাজের মেয়ে, সবাই এখানে থাকে। ছেলে রুমের দিকে যেতে যেতে সে আরো বলে, আমি রাত 1টার মধ্যে বাসায় ফিরবো আর আমার ছেলে এখন ঘুমিয়ে আছে। তোমার দায়িত্ব হলো ও ঘুম থেকে জেগে উঠলে শুধু খাইয়ে দেওয়া। আমার ছেলের ঘুম ভাঙলে অনেক ক্ষুধার্ত থাকে। ইমার্জেন্সিতে তোমাকে এখানে ডেকেছি। আমার ছেলেকে না খাইয়ে রেখো না। বারবার খাওয়ার কথা বলাতে নিতুর কেমন যেন একটা ফিল হয়। মহিলাটা আরো বলেন, সবসময় আমার ছেলের পাশেই থেকো, অন্য কোথাও যেও না। বাড়ির মেইন গেটটা অটোলক, কেউ চাইলেও বাড়ির ভেতরে আসতে পারবে না, আর ভেতরের কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। তাই তুমি এখানে একদম সেফ। আর হ্যাঁ, খাবার দিতে ভুলো না যেন। এই বলে মহিলার ওখান থেকে চলে যায়। এত বড় বাড়ি আবছালো আর অন্ধকার। নিতু রুমের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর কিসের যেন একটা শব্দে নিতু বারবার চমকে উঠছে। হঠাৎ পাশের রুম থেকে টিভি চালু হওয়ার শব্দ শুনে এরপর নিতু সেই রুমে চলে আসে। টিভি থেকে সাউন্ড ভেসে আসছে, আজ পূর্ণিমা রাত। এই রাতে রক্ত পিপাসু শয়তানেরা বের হয় মানুষের রক্ত খাওয়ার জন্য। একা থাকা মোটেই নিরাপদ না। টিভির সামনে বসতেই পেছন থেকে মহিলা হঠাৎ বলে উঠে, আজকাল তুমিও এসব দেখো? তোমাকে এখানে আনা হয়েছে আমার ছেলেকে দেখার জন্য, বসে বসে টিভি দেখার জন্য না। গাড়ির চাবিটা ফেলে গিয়েছিলাম, তাই আবার সেটা নিতে এসেছি। নিতু বলে, আমি টিভি অন করিনি। মহিলা বলে, তুমি টিভি অন করনি তো কি ভূতে টিভি অন করেছে? যাও আমার ছেলের পাশে গিয়ে বসে থাকো। ঘুম থেকে উঠে খাবার না পেলেও চিৎকার চেঁচামেচি করবে। আর পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই কখন কি করছে না করছে আমি সব দেখতে পাই। নিতু রুমের মধ্যে গিয়ে বাচ্চার খেয়াল রাখে আর পাশে থাকা বাচ্চার খেলনাগুলো দেখতে থাকে। এর মধ্যে একটা খেলনা ক্যামেরা নিয়ে নিতু মজার ছলে ফটো তুলতে থাকে, কিন্তু হঠাৎ ক্যামেরার মধ্যে একটা অশরীরী ছায়া দেখে ভয় পায় আর চমকে উঠে ক্যামেরা সরিয়ে ফেলে। খালি চোখের সামনে কাউকে দেখতে পায় না, আবার ক্যামেরা দিয়ে দেখলে সেখানের কাউকে দেখতে পায় না। হঠাৎ এটা দেখে মনের ভুল ভেবে ইগনোর করে নিতু। এরপর একটা বই পড়তে পড়তে চেয়ারের উপর ঘুমিয়ে পড়ে। চোখ মেলতে ভয়ঙ্কর এক ছায়ামূর্তি দেখতে পায় চোখের সামনে আর শুনতে পায়, বের হয়ে যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। নিতু অনেক ভয় পায়, কিন্তু সে এটাকেও মনের ভুল ভেবে ইগনোর করে আর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিতু নিজেকে দেখতে থাকে আর ফিল করে কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকালে সেখানের কাউকে দেখতে পায় না, তবে সত্যিই তার পেছনে কেউ দাঁড়িয়েছিল। একটু পর অটোমেটিক সবগুলো পানির ট্যাপ চালু হয়ে যায় আর পানির সাথে ধোঁয়া বের হতে থাকে। পুরো ওয়াশরুম ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখনই তো আয়নার দিকে তাকালে খেয়াল করে সেখানে লেখা ভেসে উঠেছে, বের হয়ে যাও। কিন্তু প্রচন্ড ভয় পায় আর ওয়াশরুম থেকে বের হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে বাচ্চাটা রুমে আসে আর ফোন নিয়ে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কাউকে কল করতে পারে না। ক্লান্ত হয়ে আবারও চেয়ারের উপর বসে। এরপর অদৃশ্য দড়িয়ে এসে নিতুর হাত পা বেঁধে ফেলে চেয়ারের সাথে।
আর এই সবকিছুই কে যেন বাহির থেকে সিসিটিভিতে দেখছে। কিন্তু আরো অনেক ভয়ানক সিচুয়েশনের সম্মুখীন হয়। এত কিছুর পর সব ঘটনাকে মনের ভুল বলে উপেক্ষা করে। এরপর নিতোর খিদে পেলে কিচেনে যায় কিছু খাওয়ার জন্য। একটা আপেল কাটতে গিয়ে নিতোর হাত কেটে যায়, আর সাথে সাথে পুরো বাসার লাইটগুলো অন অফ হওয়া শুরু করে। ভয় পেয়ে নিতো দৌড়ে বাচ্চাটার রুমে আসে। এসে দেখে বাচ্চাটা তখনও ঘুমাচ্ছে। নিতো আবার ফোন নিয়ে ট্রাই করে কাউকে কল করার জন্য, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে সে কল করতে পারে না। আর এর মধ্যে পুরো বাসার বিদ্যুৎ চলে যায়। এরপর নিতো কিচেনে এসে মোমবাতি জ্বালায়, আর বাচ্চাটার রুমে ফিরে এসে দেখতে পায় বাচ্চাটা বেডের উপরে নেই। কি ভয়ানক একটা সিচুয়েশন! চারপাশে ঘন অন্ধকার, আর এর মধ্যে বাচ্চাটা বেডে নেই। রুম থেকে বের হয়ে নিতো বাচ্চাটাকে খুঁজতে থাকে। নিতু ফিল করে কেউ যেন তার পাশেই আছে, আর অন্ধকারে তাকে ফলো করছে। সোহান সোহান বলে ডাক দিলে হঠাৎ একটি বাচ্চার ছায়া নিতোর সামনে আসে, আর খিলখিল করে হেসে বাতাসের গতিতে মিলিয়ে যায়। এরপর নিতু আবার বাচ্চাটার রুমের দিকে যাবে, এমন সময় খেয়াল করে ভেতর থেকে কেউ দরজা লক করে দিয়েছে। নিতু অনেক খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর সোহানকে খোঁজার জন্য সেটা রুমের দিকে যেতে থাকে। স্টোর রুমে যাওয়ার পর একটা আলমারির মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পায় নিতু। ভয়ে ভয়ে আলমারির দরজা খুললে একটা রক্তমাখা পুতুল খুঁজে পায়, আর সেটাকে হাতে নেয়। আর তখনই পেছন থেকে অশরীরী মূর্তির চিৎকার শুনতে পায় নিতু, বের হয়ে যাও। নিতু এবার সরাসরি অশরীরী আত্মাকে দেখতে পায়, আর চিৎকার করে ফ্লোরে পড়ে যায়। অশরীরী আত্মা বাতাসের সাথে মিলে গেলে নিতু দেওয়ালে টাঙানো এন্টোর ফ্যামিলি ফটো দেখতে পায়, আর এন্টোকে দেওয়া গিফটটাও পাশে খুঁজে পায়। নিতু অনেক অবাক হয়ে যায়, কেননা এটা ইনডোর বাসা না, তাহলে ইনডোর ফ্যামিলি ফটো এখানে আসলো কিভাবে? সে বলেছিল তার এটা পরিচিত কোনো আত্মীয়র বাসা। আর কিছু চিন্তা করবে ঠিক এই মুহূর্তে অশরীরী আত্মা নিতুর মুখ চেপে ধরে অন্ধকারে মিলিয়ে যায়। আর এই অশরীরী আত্মা এন্টোর পরিবার সম্পর্কে নিতুকে বলতে থাকে। অনেক বছর আগে হসপিটালে এন্টোর বউকে ভর্তি করা হয়েছে। পেটের মধ্যে এন্টোর বাচ্চা নষ্ট হয়ে যায়। তখন ডক্টর এন্টোকে বলে অনেক ব্লাড লস, আর জটিল কোনো সমস্যার কারণে আপনার বউ আর কখনো গর্ভধারণ করতে পারবে না। এটা শোনার পর এন্ডো আর এন্ডোর বউ দুজনেই অনেক কষ্ট পায়। বাড়িতে আসার পর এন্ডোর বউ অনেক ডিপ্রেশনে থাকা শুরু করে, আর পাগলের মতো হয়ে যায়। তখন এন্ডো বলে আমরা অরফানেজ থেকে একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি। তখন তার বউ বলে নিতে পারি, কিন্তু সে বাচ্চা তো আমার পেট থেকে জন্ম নেবে না। বাচ্চা নেওয়ার সব প্ল্যান যখন শেষ হয়ে যায়, এমন মুহূর্তে এন্ডোর বউর ল্যাপটপে ডার্ক সোসাইটির একটা মেইল আসে। সেই মেইলে থাকা ওই ভিডিওগুলো দেখতে থাকে। এন্ডো এসব খেয়াল করে, আর ল্যাপটপ নিয়ে এসব দেখার কারণে তার বউকে অনেক বকা দেয়, আর বলে প্লিজ এসব করতে যেও না, আমরা রিজনেবল একটা অপশন ট্রাই করি। কিন্তু এন্ডোর বইয়ের মাথায় এসব ঢুকে যায়, আর সারাক্ষণ এই ব্ল্যাক ম্যাজিকের ভিডিওগুলো দেখতে থাকে, আর তাদের মতো আচরণ শুরু করে দেয়। একদিন রাতেও ব্ল্যাক সোসাইটির কয়েকজন সদস্যকে এন্ডোর বাসায় ইনভাইট করে, আর সন্তান নেবার জন্য শয়তানের উপাসনা শুরু করে দেয়। ওই রাতে এন্ডোর ঘুম ভেঙে যায়, আর পাশে বউকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। একটু পরে স্টোর রুমে গিয়ে দেখে তার বউ সবার মাঝখানে বসে আছে, আর নিজের হাত কেটে শরীরের রক্ত শয়তানের নামে উৎসর্গ করেছে। ওখানকার মধ্যে একজন এন্ডোর উপস্থিতি দেখতে পেয়ে এন্ডোর উপর একটা শয়তান জিন চালান করে দেয়। তারপর থেকে এন্ডো অসুস্থ, আর যার কারণে সবসময় অক্সিজেন নিতে হয়। এন্ডোর অসুস্থতার সম্পর্কে শয়তানের উপাসনাকারী মহিলাকে জানালে সে বলে এই তো প্রভু সন্তুষ্ট হয়েছে, প্রভু কিছু দিলে কিছু নিয়েও নেয়, চিন্তা করার কিছু নেই, যা তুই শয়তানের উপাসনা কর। এইভাবে প্রতিনিয়ত শয়তানের উপাসনা করায় অলৌকিকভাবে এন্ডোর বউ আবার প্রেগনেন্ট হয়ে যায়, আর কিছুদিন পর একটা বাচ্চাও হয়। কিন্তু বাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। তখন শয়তান মহিলার আদেশে বাড়িতে শামিমা নামে একজন বেবি সিটার হায়ার করে। শামিমা সোহানের অনেক যত্ন নিতে থাকে, কিন্তু চন্দ্রগ্রহণের রাতে আসা মাত্রই সোহান আরো তীব্র ভয়ঙ্কর ভাবে কান্না শুরু করে। কোনোভাবেই শামিমা সোহানকে শান্ত করতে পারছিল না। যখন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়, তখন শামিমা সোহানকে কোলে করে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই ছোট বাচ্চাটা শামিমার ঘাড়ে কামড়ে সব রক্ত খেয়ে ফেলে, আর শামিমা সেখানেই মারা যায়। শয়তানের উপাসনা করে বাচ্চাটা জন্ম হয়েছে, তার মানে বাচ্চাটা ইনডোর না, বাচ্চাটা শয়তানের। প্রতি চন্দ্রগ্রহণের রাতেই বাচ্চার মানুষের রক্ত লাগে। শামিমাকে মূলত হায়ার করা হয়েছিল সোহানকে রক্ত খাওয়ানোর জন্য। শামিমা মারা যাওয়ার পর ও রাতেই বাড়িতেই থেকে যায়, আর এই শামিমার আত্মা বারবার নিতুকে বলছিল এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। নিতু আবার সামনে থেকে শামিমার আত্মাকে দেখতে পায়। অপরদিকে এন্ডো আর তার বউ বাড়ির বাহিরে গাড়িতে বসে সবকিছু সিসিটিভিতে দেখছিল, আর বলছিল শামিমার আত্মাই মনে হয় জিতে গেল, এখন আমরা সোহানকে রক্ত কিভাবে খাওয়াবো?
এর আগে এন্ডোর বউ শয়তানের উপাসনাকারী মহিলাকে বলেছিল, প্রতি চন্দ্রগ্রহণের রাতে একজন করে মানুষ আমরা কোথায় পাবো? আমাদের জন্য এই কাজটা খুব কঠিন মনে হচ্ছে। যখন শয়তান মহিলা বলে, তুই চাইলে তোর সন্তানকে ফিরিয়ে দিতে পারিস, কিন্তু প্রভু অনেক নাখুশ হবে তোদের ওপর। হয়তো এর কারণে তোদের জীবনটাও প্রভুর চরণে উৎসর্গ করে দিতে হতে পারে। এন্ডোর বউ বলে, না না, এই সন্তান তো প্রভুর কৃপা, ফেরত দেব কেন? কিন্তু রক্তপাতের বলি কোনোভাবে কি বন্ধ করা যায় না? তখন শয়তান মহিলা বলে, রক্তপাত যদি বন্ধ করতে চাস তাহলে গোল্ডেন ব্লাডের কাউকে খুঁজে বের কর। গোল্ডেন ব্লাডের কাউকে পেলে তোর বাচ্চার রক্তের স্বাদ চিরতরে মিটে যাবে। মনে আছে নিতু একবার তার শরীরের রক্ত বিক্রি করে বাড়িতে টাকা পাঠিয়েছিল? এন্ডো মূলত প্রতিটা হসপিটালে একজন করে লোক রেখেছিল। এই গোল্ডেন ব্লাডের কাউকে খুঁজে পেলে তাকে যেন জানায়। নিতুর শরীরে মূলত গোল্ডেন ব্লাড ছিল। তখন এন্ডোর বউ প্ল্যান করে নিতুকে কিডন্যাপ করার জন্য, কিন্তু এন্ডো প্ল্যান করে খুব সহজভাবে নিতুকে তাদের বাড়িতে নিয়ে আসে। এন্ডো প্রথম থেকে নিতুর সাথে যতবার দেখা করেছে, হেল্প করেছে, সবকিছুই ছিল নিতুকে ফাঁদে ফেলে তাদের বাড়িতে নিয়ে আসার প্ল্যান। আর নিতুর রক্ত এন্ডোর ছেলেকে খাওয়ানোর জন্য। বর্তমান যুগ কেন, আগের যুগেও কেন কাউকে হেল্প করেনি কেউ নিজের স্বার্থ ছাড়া। এন্ডো খুব ভালোভাবে জানতো নিতুর দুর্বলতাগুলো, আর ইমোশনকে কাজে লাগিয়ে নিতুর কাছে অনেক ভালো হয়ে বিশ্বাসটা অর্জন করে নিয়েছে। এরপর শামীমার সহযোগিতায় নিতু বাড়ির জানালার কাজ ভেঙে নিচে নেমে আসে। এই সময়টাতে শামীমার আত্মা সোহানরূপী শয়তানকে আটকে রেখেছিল। নিতু জানালা দিয়ে নিচে নেমে আসার পর রাস্তার মধ্যে দাঁড়াতেই এন্ডোর গাড়ি নিতুকে চাপা দিয়ে চলে যায়। নিতু রাস্তার মাঝখানে এন্ডোর কথা মনে করতে করতে মারা যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। কালো জাদু কুফরি শয়তানের উপাসনাকারীরা এইভাবে অনেক ভালো মানুষ সেজে বিনা স্বার্থে অনেক উপকার করবে। আর বিশ্বাসের খাতিরে আপনিও ভুলে যাবেন যে মানুষ সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কি ভয়ানক একটা গল্প! এটা কিন্তু সত্যি, এমন হাজারো ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে। শয়তানের বশবর্তী হয়ে আমরা কতটাই না জঘন্য কাজ করছি, আর পরিশেষে নিজের জীবনটাকে হারাতে হচ্ছে। শয়তান যদি আপনাকে কিছু দেয় তাহলে মনে রাখবেন, এর বিনিময়ে কখনো না কখনো আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। তাই আমাদের উচিত এসব খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি কোনো কিছুই চাইতে হয় তাহলে সৃষ্টিকর্তার কাছে চান, তিনি আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন। তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।